সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশাই করি। আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই। হ্যাঁ, তোমরা অনেকেই আমার পরিচয় ইতিমধ্যে জেনে গেছো, তবুও নতুন বন্ধুদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ARS মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব রসায়নের পঞ্চম অধ্যায়, নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন অধ্যায়ে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে, চলো কত কত, হ্যাঁ তোমরা বই খুলে নাও, 5.4 ও 5.5। আমাদের আজকের আলোচনা করব আমরা যৌগের রাসায়নিক সংকেত, যৌগ বা মৌলের রাসায়নিক সংকেত, এবং আমরা আণবিক সংকেত ও গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব। দুটো বিষয় নিয়ে, কি একটি হলো যৌগের রাসায়নিক সংকেত, আর দ্বিতীয়টি হচ্ছে যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, এই বিষয় দুটি নিয়ে। তো তোমরা সবাই প্রস্তুত? বই খাতা খুলে কি বন্ধুরা প্রস্তুত? ধন্যবাদ। আসলে আমরা যখন যৌগ লিখি বা মৌলের অণু লিখি তখন কিভাবে লিখি, একটা উদাহরণের কথা চিন্তা করো। এইখানে আমি কি লিখেছি বন্ধুরা? কি লিখেছি? হ্যাঁ, সঠিক বলেছো, আমি এখানে হাইড্রোজেন লিখেছি। এই যে দেখে আমরা কি বুঝতে পারি, H2 দিয়ে আমরা কি বুঝতে পারি, কখনো কি চিন্তা করেছো? কিংবা আমি যদি এইভাবে লিখতাম, কিংবা আমি যদি শুধু এইটা লিখে রাখতাম, তাহলে তুমি কি বুঝতে? এইটি আমাদের আলোচনার বিষয়। আমরা যখন প্রথমটা লিখবো, H2 লিখবো, এইটা লিখেছি আমরা হাইড্রোজেন অণুর সংকেত। যখন আমরা এইটা লিখেছি তখন আমরা লিখেছি 2 পরমাণু হাইড্রোজেনের প্রতীক, আর এইটা যখন লিখেছি তখন আমরা লিখছি 1 পরমাণু হাইড্রোজেন। দেখো, সংখ্যাটা যদি ডান পাশে নিচে ছোট করে লেখা থাকে তাহলে হাইড্রোজেনের অণুকে প্রকাশ করে, আর বাম পাশে যদি সংখ্যাটা লেখা থাকে তাহলে হাইড্রোজেনের দুটি পরমাণুকে জ্ঞাপন করে। তো আমরা আসলে প্রথমেই জেনে নেব তাহলে রাসায়নিক সংকেত কি, তারপর আমরা আলোচনায় গেলে আমাদের সুবিধা হবে। রাসায়নিক সংকেতটা কি? রাসায়নিক সংকেত হলো মৌল বা যৌগের প্রতীক ও বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন মৌল বা যৌগের অণুকে প্রকাশ করা রীতি হলো উক্ত যৌগের বা মৌলের রাসায়নিক সংকেত। কি দাঁড়াইলো? মৌল বা যৌগ মূলকের প্রতীক। মৌল, এখানে আমরা মৌল দিয়ে লিখেছি, যদি আমরা এটার সাথে যৌগমূলক দিতাম তাহলে H2SO4, এইটা একটা যৌগমূলক হতো। এই যৌগমূলক দিলাম, এই যে একটা সংখ্যা দিলাম, এই যে সংখ্যা H2 দিলাম, এই যে মৌল বা যৌগের সংকেত বা প্রতীকের সাথে তার সংখ্যা দ্বারা যে আমি প্রকাশ করলাম, এটা হলো সালফিউরিক অ্যাসিডের একটি সংকেত। তো সংখ্যাটা আমরা জেনে নিলাম। এখন আমরা আরো দুই একটা উদাহরণ তোমাদেরকে এখন আমি দেব। যেমন মনে করো তোমার সবচেয়ে পরিচিত একটা সংকেত, বলো তো সবচেয়ে পরিচিত সংকেত যেগুলো তোমাদের কাছে। হ্যাঁ, সবচেয়ে পরিচিত সংকেত, ঠিক বলেছো, H2O। এটা দেখলেই আমরা সবাই লাফিয়ে উঠি, কি? পানির সংকেত। এটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারি। এইখানে কি কি আছে? এইখানে আছে একটি অক্সিজেন পরমাণু আর দুটি হাইড্রোজেন পরমাণু মিলে পানি অণু তৈরি হয়েছে। এই যে পানিকে আমরা প্রকাশ করলাম, এটা হলো পানির সংকেত। এইভাবে আমরা আরো প্রকাশ করতে পারি HCl, এটা কি? হাইড্রোজেন ক্লোরাইড। এইভাবে আমরা আরেকটা পরিচিত, বলো, হ্যাঁ একটু আগে আমি লিখেছিলাম, তোমরা ঠিকই ধরেছ, সালফিউরিক অ্যাসিড। এগুলো হলো সংকেত। আবার আমরা এইভাবে লিখেছি নাইট্রোজেন, আমরা লিখেছি অক্সিজেন, আমরা লিখতে পারি হাইড্রোজেন। এগুলোও কিন্তু সংকেত। কার সংকেত? মৌলের সংকেত। আর এগুলো হলো যৌগের সংকেত। তাহলে রাসায়নিক সংকেত কয় প্রকার বলো দেখি? হ্যাঁ, রাসায়নিক সংকেত 2 প্রকার। রাসায়নিক সংকেত হলো রাসায়নিক সংকেত 2 প্রকার। রাসায়নিক সংকেত হলো 2 প্রকার। এক হবে মৌলের সংকেত, 2 হবে যৌগের সংকেত। আমাদেরকে এই 2টি সংকেত লেখার পদ্ধতি জানতে হবে। যদি আমরা সংকেতটা লেখার পদ্ধতি জেনে যাই তাহলে আমাদের রসায়নের কিন্তু একটা বিরাট অংশ আমরা সমাধান করতে পারবো। যেমন আমাদের সামনে 6ষ্ঠ অধ্যায়ে গেলে আমাদের কি লাগবে? মূলের ধারণা নির্ণয় করতে হবে, তারপর বন্ধুরা শর্করা সংযুক্তি নির্ণয় করতে হবে, আণবিক সংকেত নির্ণয় করতে হবে,
তারপর হ্যাঁ তুমি মনে করো এই যে আমাদের রাসায়নিক সমীকরণের সমতা, বিশেষ করে লিমিটিং বিক্রিয়ক, বিভিন্ন জায়গায় আমরা যত জায়গায় বিক্রিয়া দেখাবো সেই সব জায়গায় আমাদের রাসায়নিক সংকেতের প্রয়োজন। তাই রাসায়নিক সংকেত যদি আমরা ঠিক মতো জানি তাহলে আমাদের রসায়ন পাঠে আরো সহজ হয়ে যাবে। বন্ধুরা, রাসায়নিক সংকেতের প্রথমে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো আমরা একটু আমি তোমাদেরকে বলে নিচ্ছি। এক নম্বরে আমাদের রাসায়নিক সংকেত লিখতে হলে আমাদেরকে জানতে হবে, হ্যাঁ আমাদের রাসায়নিক সংকেত লিখতে হলে এক নম্বরে জানতে হবে কি, এক নম্বরে জানতে হবে মৌলের প্রতীক এবং যৌগমূলের সংকেতগুলো আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? মৌলের প্রতীক ও যৌগমূলকের সংকেতগুলো আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। এখন তুমি সোডিয়াম ক্লোরাইড লেখবা SOCl হবে, তাহলে সোডিয়ামের তোমার প্রতীকটা জানতে হবে। 2 এক নম্বরে কি জানতে হবে? হ্যাঁ মৌলের এবং যৌগমূলকের প্রতীক এবং সংকেতগুলো জানতে হবে। 2 উক্ত মৌল বা যৌগমূলকের যোজনী জানতে হবে, প্রত্যেকটা মৌলের যোজনী জানতে হবে এবং যৌগমূলকের যোজনী জানতে হবে যখন আমরা সংকেত লিখতে চাইব। তোমাদের ইতিপূর্বে আমি যোজনী নিয়ে হালকা একটু আলোচনা করেছি, তারপর একটু মনে রাখো, একটু সহজ ক্লু দেবো তোমাকে। গ্রুপ 1 এর যে সকল মৌলজন আছে, যেমন হাইড্রোজেন, তারপর আছে কি লিথিয়াম, সোডিয়াম, হ্যাঁ সোডিয়ামের পর আছে পটাশিয়াম, তারপর সিজিয়াম, ক্যালসিয়াম, এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর যোজনী এক, অর্থাৎ গ্রুপ 1 যোজনী এক, গ্রুপ 2 যোজনী 2। আমরা এইভাবে মনে রাখি, হাই রিনাকে নদী সাজিয়ে ফেলেছি, অর্থাৎ গ্রুপ 1 এর মৌল। এইভাবে আমরা মনে রাখি এদের সবার যোজনী এক, যোজনীটা হলো আধানটা হলো +1, অর্থাৎ এরা একটি ইলেকট্রন ত্যাগ করে। অনুরূপভাবে গ্রুপ 2 কিভাবে আমরা মনে রাখতে পারি? হ্যাঁ গ্রুপ 2 প্রথম মৌল কি বলো? বিনা মেঘনাকে সারের ভাষায় আমরা এইভাবে মনে রাখতে পারি, অর্থাৎ বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইভাবে আমরা মনে রাখার জন্য বলি বিনা মেঘনাকে সারের ভাষায় রাখি, এদের যোজনী হলো 2। এইভাবে যদি আমরা গ্রুপ সামনের দিকে আগাইতে থাকি, ওইদিকে যে দেখা যায় 16 নাম্বার গ্রুপের যোজনী হবে 2, 17 নাম্বার গ্রুপের যোজনী হবে 1, অর্থাৎ -2। এইভাবে আমরা যদি 15 নাম্বার গ্রুপে আসি তার যোজনী হবে 3 বা 5। এই যে আমরা যোজনীগুলো যদি সাধারণত এই মৌলগুলোর যোজনীর পাশাপাশি আর কিছু মৌলের যোজনী জানলেই আমাদের হয়ে যাবে। এছাড়া আমাদের আছে যৌগমূলক, আমি কালকে 11টা বা 12টার পর যৌগমূলকের কথা বলেছি। এই যৌগমূলকগুলোর ম্যাক্সিমামের যোজনী 1 ও 2 এবং একটার যোজনী 3, তাহলে ফসফেট প্রিয়ক। এই যোজনীগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের রাসায়নিক সংকেত লেখার নিয়ম নিয়ে ততটা চিন্তা করতে হবে না। চলো বন্ধুরা, আমরা প্রথমে মৌলের অণুর সংকেত সম্পর্কে জানবো। আচ্ছা, মৌলের অণুতে কয় রকমের মৌলিক পদার্থ থাকবে? বোকার মতো প্রশ্ন করলাম, তাই না? মৌলের অণুতে কয় রকমের মৌলিক পদার্থের থাকবে? আসলে মৌলের অণুতে এক রকমের মৌলিক পদার্থই থাকবে। যেমন যদি আমরা নাইট্রোজেন লিখি, শুধু নাইট্রোজেন, এবার জানতে হবে নাইট্রোজেনের কয়টি পরমাণু মিলে অণু হয়েছে। ওই যে অ্যাভোগাড্রো বলে গেছেন, অ্যাভোগাড্রো কি বলেছেন? নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল মৌলের অণু দ্বিপরমাণু। তাহলে নাইট্রোজেন একটি গ্যাস, তাহলে এটার সামনে 2 দিয়ে দিলাম, তাই নাইট্রোজেনের অণু হয়ে গেল। এইভাবে আমরা হাইড্রোজেনের অণু লিখি, এইভাবে আমরা অক্সিজেনের অণু লিখি, ক্লোরিনের অণু লিখি, ক্লোরিনের অণু লিখি, মৌলিক গ্যাসগুলো দ্বিপরমাণু। এছাড়াও কিছু ব্যতিক্রম আছে আমাদের বইতে, সেগুলোর অণুর সংকেতও জানতে হবে। যেমন ওজন, কি বললাম? ওজনের সংকেত হলো O3। তারপর ফসফরাসের সংকেত কি? P4। তারপর সালফারের সংকেত কি? S8। এর বাইরে এই কয়টা মৌলের যদি আমরা সংকেত জানি তাহলে আমাদের বাইরে গেল। কি বললাম? ওজনে O3, ফসফরাসে P4 আর সালফারে S8। এই মৌলিক অণু। এই মৌলিক অণু লেখার ক্ষেত্রে প্রথমে মৌলের প্রতীক লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? মৌলের প্রতীক লিখবো। অতঃপর প্রতীক লেখার পর প্রতীকের ডান পাশে তার কয়টি পরমাণু মিলে অণু হয়েছে সেই সংখ্যাটা ডান পাশের নিচে ছোট করে লিখে দেবো। যেমন নাইট্রোজেনের 2টি পরমাণু মিলে অণু হয়েছে, ডান পাশে নিচে 2 লিখেছি। হাইড্রোজেনের বেলা ডান পাশে নিচে 2 লিখেছি, অক্সিজেনের বেলা 2 লিখেছি, ক্লোরিনের বেলা 2 লিখেছি, ফ্লোরিনের বেলা 2 লিখেছি, আবার ওজনের বেলা 3 লিখেছি, ডান পাশে ছোট্ট করে লিখে দিয়েছি। এইবার আমাদের দ্বিতীয় বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। দ্বিতীয় বিষয়টা হলো যৌগের অণুর সংকেত। যৌগের অণুর সংকেত লেখার দুটো নিয়ম। প্রথম নিয়মটা হলো, যদি যে মৌল মিলে যৌগ তৈরি করেছে বা যে মৌল ও যৌগমূলক মিলে যৌগ তৈরি করেছে, 2টা কথা বলেছি, মৌল মিলে যৌগ তৈরি করেছে, মৌল মিলে যৌগ তৈরি করেছে, মনে থাকবে? মৌল মিলে যৌগ তৈরি করেছে। একাধিক মৌল হতে পারে, মৌল হতে পারে। তুমি দেখো গ্লুকোজ C6H12O6, 3টা মৌল মিলে যৌগ তৈরি করেছে, হতেই পারে। হ্যাঁ,
আবার মৌল ও যৌগ মিলে মিলে যৌগ তৈরি করতে পারে। মৌল এবং যৌগমূলক মিলে কি কি? এক, কি কি? মৌল মৌল মিলে যৌগ, মৌল মৌল মিলে যৌগ তৈরি করতে পারে। আর কি করতে পারে? দুই, মৌল যৌগমূলক মিলে যৌগমূলক মিলে যৌগ তৈরি করতে পারে। দুই ভাবে যৌগ তৈরি করে। এই দুই ভাবে যখন যৌগ তৈরি করে তখন আমাদেরকে দুইটাই জানতে হবে বন্ধুরা। একটু আমাদেরকে মৌল এবং মৌল মিলে কিভাবে যৌগ তৈরি করে এটা জানতে হবে, এবং যৌগ মৌল মিলে কিভাবে যৌগমূলক এবং মৌল মিলে কিভাবে যৌগ তৈরি করে জানতে হবে। প্রথমে আমরা 1 নাম্বার নিয়ে কাজ করব, মৌল মৌল মিলে যৌগ তৈরি করে। এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে কি? প্রথমে আমাকে জানতে হবে হলো কি কি মৌল মিলে যৌগ তৈরি করেছে। তুমি বলতেছো যে স্যার আমি একটু আগে উদাহরণ দিয়েছি, গ্লুকোজ। গ্লুকোজ তৈরি হয়েছে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি হয়েছে? গ্লুকোজ তৈরি হয়েছে। এইবার জানতে হবে কয়টা আছে সংখ্যাটা। এই একটা পদ্ধতি। কয়টা কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে, কয়টা অক্সিজেন আছে, এইটা জানতে হবে। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো কার্বন আর হাইড্রোজেন মিলে যৌগ তৈরি করছে। খেয়াল করো, কার্বন এবং হাইড্রোজেন মিলে যৌগ তৈরি করছে। এটা একটু জটিল, এটা গাণিতিক সংকেত ছাড়া তুমি অতটা ব্যাখ্যা করতে পারবে না। এটা নিয়ে যেন আমরা স্টার দিয়ে রাখলাম পরে। কার্বন এবং হাইড্রোজেন মিলে যৌগ তৈরি করছে। কার্বনের যোজনী কত জানতে হবে। কার্বনের যোজনী 2 এবং 4। সাধারণত কার্বন 4 যোজনী প্রদর্শন করে। তাহলে কার্বনের যোজনীটা হবে হাইড্রোজেনের ডান পাশে নিচে সংখ্যা লিখতে হবে। কোথায়? কার্বনের যোজনী চলে যাবে হাইড্রোজেনের ডান পাশে নিচে, আর হাইড্রোজেনের এক যোজনী নিচে যাবে কার্বনের ডান পাশে নিচে। তাহলে হয়ে গেল মিথেন। তাহলে C1H4। এখন কথাটা মনে রাখতে হবে, 1টাকে আমরা উল্লেখ করব। 1কে উল্লেখ না করলেও 1টা বোঝা যাবে। এইভাবে আমরা অ্যামোনিয়ার সংকেত লিখলাম, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে। নাইট্রোজেনের যোজনী কি? আমরা সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখবো। চলো আমরা সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখবো। কার? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সংকেত আমরা লিখবো। ঠিক আছে? তো বন্ধুরা আমরা সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখবো। প্রথমে আমাদেরকে লিখতে হবে সোডিয়ামটাকে লিখে নিতে হবে। সোডিয়াম, আমরা সোডিয়াম লিখলাম এন। তারপর আমরা লিখবো ক্লোরাইড। উভয়েরই পরম যোজনী কত? সোডিয়ামের যোজনী 1 গ্রুপ 1 এবং ক্লোরিনের যোজনী হলো কত? 1 গ্রুপ 17। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত হয়ে গেল। এইবার আমরা যেটা যাব একটি যৌগমূলকের সাথে যাব। আমরা পরবর্তীতে যাব যৌগমূলক। মনে করো তুমি সালফিউরিক অ্যাসিড লিখবে বা ক্যালসিয়াম নাইট্রেট। বন্ধুরা একটা কথা মনে রাখো, তোমরা লিখতে গিয়ে তোমরা অনেক সময় ভুল করো। নাইট্রেট আর নাইট্রাইট আর নাইট্রাইট, ড এবং টর মধ্যে পার্থক্য আছে। যদি ড থাকে নাইট্রাইট, যদি ড থাকে তাহলে বুঝতে হবে মৌল, আর যদি ট থাকে যেমন সালফেট, সালফাইড, নাইট্রেট, তারপর কার্বনেট, নাইট্রাইট, ট থাকলে বুঝতে হবে যৌগমূলক, সাধারণত যৌগমূলক। আর যদি সায়ানাইট অবশ্য ড দিয়ে আছে, তো মনে রাখতে হবে এটা যদি ড থাকতো, অর্থাৎ ক্যালসিয়াম এরকম নাইট্রাইট হইতো, তাহলে সঙ্গে যেত ক্যালসিয়াম নাইট্রাইট। মনে করো ক্যালসিয়ামের যোজনী 2, নাইট্রোজেনের যোজনী 3, এইভাবে হতো। আর ক্যালসিয়াম নাইট্রাইট, এখানে ক্যালসিয়াম আর নাইট্রেটের সংকেত হলো NO3। ক্যালসিয়ামের প্রতীক হলো Ca এবং নাইট্রেটের সংকেত হলো NO3। তাহলে আমরা লিখলাম ক্যালসিয়ামের লিখলাম Ca আর নাইট্রেটের লিখলাম NO3। এইবার দেখো ক্যালসিয়ামের যোজনী কত বলো বন্ধুরা? ক্যালসিয়ামের যোজনী কত? হ্যাঁ, ক্যালসিয়ামের যোজনী 2। এই 2 ডান পাশে চলে গেল, আর নাইট্রেটের যোজনী 1 এই জায়গায় চলে এলো। তাহলে এইটা আমরা উল্লেখ করব না। 1 যদি হয় আমরা তা উল্লেখ করব না। তাহলে দুইটা গেল। একটা মৌল মৌলের সংকেত কিভাবে লিখতে হবে বলো? মৌলের যোজনী আরেক মৌলের ডান পাশে নিচে বসবে, ওই মৌলের যোজনী প্রথম মৌলের যোজনী মানে ডান পাশে নিচে বসবে। এই আরেকটা হলো যৌগমূলক লেখার ওই একই নিয়ম এক, শুধু সংকেতটা আলাদা। প্রথমে মৌল তারপর যৌগমূলককে লিখতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সংকেত লেখার ক্ষেত্রে ধনাত্মক যদি যারা তারা প্রথমে বসে, আর ঋণাত্মক যদি যারা
তারা পরে বসে। যেমন দেখো অ্যামোনিয়া, যেমন দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখছো ড আসছে, ড মানে এটা মৌল হবে, তাহলে অ্যামোনিয়াম লিখলাম, এই NH4 এটা ধনাত্মক যৌগি আর ক্লোরাইড ঋণাত্মক যৌগি, পরে লিখে দিলাম, দেখলা অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার আমাদের দুটো? এইবার হলো, এবার যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, দুইটা মৌলের যোজনীর ভিতরে সাধারণ অনুপাত আছে, একটার যোজনী 2 আর একটার যোজনী 4, কিভাবে লিখলাম? একটির যোজনী কত 2 আর একটার যোজনী হবে 4। আসলে এগুলো আরেকটু কথা শেষে বলবো তোমাদেরকে, আরেকটু জিনিস আছে। তো ধরো কার্বন ডাইঅক্সাইড, আমরা লিখলাম কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বনের যোজনী হলো 4 আর অক্সিজেনের যোজনী হলো 2। কত? কার্বনের যোজনী হলো 4 আর অক্সিজেনের যোজনী হলো 2। কত দিয়ে ভাগ করা যায় বন্ধুরা? 2 দিয়ে ভাগ করা যায়। এইটাকে ভাগ করলে হবে 2, এইটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1। এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, ভাগফল হয়েছে 2, এইটাকে 2 দিয়ে ভাগ করছি, ভাগফল হয়েছে 1। এইবার যোজনীর কি হবে? 1 চলে যাবে এর সামনে, 2 চলে যাবে এর সামনে। দেখো অনুপাত করে বিনিময়, অনুপাত করে বিনিময়, মনে থাকবে? তাহলে কার্বন ডাই অক্সাইড কার্বনের সামনে যাবে 1 আর অক্সিজেনের সামনে যাবে 2, আমরা 1 লিখবো না। ঠিক আছে বন্ধুরা? এইভাবে আমরা যোজনী লিখবো। ওই যে আগের ক্লাসে লিখেছিলাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ফসফেট, ফসফেট, এই হলো অ্যালুমিনিয়াম, এই হলো ফসফেট মূলক, এইটার যোজনী 3, এইটার যোজনী 3। কত দিয়ে ভাগ করবা? হ্যাঁ 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে 1:1। তাহলে অ্যালুমিনিয়াম ফসফেট, এই অ্যালুমিনিয়ামের 1 যাবে এখানে, ফসফেটের 1 আসবে এখানে, তাহলে কোনো উল্লেখ হবে না। যেহেতু উল্লেখ হবে না সেহেতু আমরা ব্র্যাকেট দেব না। মনে রাখবে যৌগমূলকের সামনে যদি একাধিক সংখ্যা বসে, যৌগমূলকের সামনে যদি যোজনী বসে, তাহলে যৌগমূলকটাকে ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিতে হবে। যেমন তুমি দেখতে পারো ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফেট, এই কে ফসফেটের 3 আছে এই জায়গায় আর ক্যালসিয়ামের 2 গেছে এই জায়গায়। দেখছো যৌগমূলককে ব্র্যাকেটে আটকে দিতে হবে। তাহলে আমরা 3টা নিয়ম পেলাম, একটা পেলাম মৌলের সংকেত লেখার নিয়ম, আর একটা পেলাম যৌগের সংকেত লেখার নিয়ম। যৌগের সংকেত লেখার নিয়ম পেলাম আমরা আবার দুটো, একটা পাইলাম যে যদি উভয়ের যোজনী উল্লেখ করতে হয়, আরেকটা পেলাম যোজনীর অনুপাত যদি নিতে হয়। তো চলো বন্ধুরা, আমরা এরপর আণবিক সংকেত ও গাঠনিক সংকেত দিয়ে তোমাদের সাথে একটু আমি আলোচনা করব। কোথায় লাগে এই আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত, আমাদের কোথায় লাগে? আসলে আমাদের আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের বহুল ব্যবহার। এই যে এতগুলো সংকেত গুলা লিখলাম, রাসায়নিক সংকেত গুলা লিখলাম, এগুলি আণবিক সংকেত। আমরা কি আলোচনা করেছি বলো? এইবার আমরা আলোচনা করব আণবিক সংকেত ও গাঠনিক সংকেত নিয়ে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আণবিক সংকেত আমাদের বিভিন্ন জায়গায় লাগে। আসলে আমরা যে দীর্ঘদিন সংকেত গুলা লিখছি, বিভিন্ন পানির সংকেত লিখছি, সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখছি, নাইট্রিক অ্যাসিডের সংকেত, তুমি যত ধরনের সংকেত গুলো লিখছো, গ্লুকোজের সংকেত গুলো লিখছি, এগুলোই হলো আণবিক সংকেত, এগুলোই রাসায়নিক সংকেত। তাহলে আণবিক সংকেতের সংখ্যা হলো একটি মৌল বা যৌগের অণুতে, একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক, এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। অর্থাৎ একটি মৌল বা একটি যৌগের অণুতে যে যে মৌল বা যে যে যৌগমূলক থাকে, যে যে মৌল বা যে যে যৌগমূলক থাকে তাদের সংখ্যা দ্বারা প্রকাশ করা কি বলে? আণবিক সংকেত। আর আরেকটা বিষয় হলো গাঠনিক সংকেত কি? তাহলে আরেকটা বিষয় হলো গাঠনিক সংকেতটা কি? চলো গাঠনিক সংকেতটারও আমরা এখনই সংজ্ঞাটা জেনে আছি। একটি অণুতে বিদ্যমান মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে, একটি মৌল বা যৌগের অণুতে, একটি মৌল বা যৌগের অণুতে, খেয়াল রাখতে হবে, অণুতে পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে, ত্রিমাত্রিক বিন্যাস, আমরা সহজে বলতে পারি ত্রিমাত্রিক বিন্যাস সাজানো থাকে, বা কার সাথে বন্ধন যুক্ত হয়েছে তাদের প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় গাঠনিক সংকেত। বন্ধুরা, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের মধ্যে স্পষ্টতই পার্থক্য আছে, এটা আমাদেরকে খুব গুরুত্বভাবে সহকারে জানতে হবে। আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের পার্থক্যের কারণে সমাণু জিনিসটা উদ্ভব হয়েছে।
অর্থাৎ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা, যৌগ হয়ে যায় আলাদা, রাসায়নিক ধর্ম হয়ে যায় আলাদা, বিক্রিয়া হয়ে যায় আলাদা, ভৌত ধর্ম আলাদা। আমি একটা উদাহরণ আজকে দিই তোমাদের। আমরা লিখলাম তাহলে তখন আণবিক সংকেত লিখতাম পানি, পানিকে লিখলাম আমরা H2O, এটা লিখলাম আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত এটা হলো আণবিক সংকেত, আণবিক সংকেত। এইটাকে যখন আমরা দেখাইলাম ত্রিমাত্রিক বিন্যাসে, অর্থাৎ অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন এই বন্ধনী তৈরি করছে, তার মধ্যবর্তী কোণ 104 ডিগ্রি মতো। এই যে মধ্যবর্তী কোণ, এই যে মুক্ত জোন ইলেকট্রন জোন আমরা দেখিয়ে দিলাম কে কার সাথে যুক্ত হলো, এইটা হলো তার গাঠনিক সংকেত। এইভাবে আমরা মিথেন লিখলাম, CH4, কিন্তু এটার গাঠনিক সংকেত লিখলাম একটা কার্বন চতুস্থলকীয় হয়ে গেল, এই চতুস্থলক, এটার আকৃতি হয়ে গেল চতুস্থলকীয়, এইটার আকৃতি হয়ে গেল কৌণিক, এটার আকৃতি হলো কৌণিক, এটা চতুস্থলকীয়, অ্যামোনিয়ার আকৃতি পিরামিড আকৃতি, এই যে বিভিন্ন রকমের আকৃতি আমরা দেখাইলাম, এইটি হলো গাঠনিক সংকেত। আর একবারে আমরা সংকেতে লিখলাম CH4 হয়ে গেল, এইটা কি আণবিক সংকেত। আমরা কার্বন ডাই অক্সাইড লিখে ফেললাম এই, আর এটার গাঠনিক সংকেত হবে কি এই, কিভাবে যুক্ত আছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আমরা ইতিপূর্বে দেখেছি সালফিউরিক অ্যাসিড, আমরা সালফিউরিক অ্যাসিডের যদি লিখি, আমরা সালফিউরিক অ্যাসিড লিখলাম, এই লিখলাম সালফিউরিক অ্যাসিড। এই এখন এইখান থেকে আমরা বুঝি কার সাথে কি, আমরা বুঝতেছি আসলে হাইড্রোজেনটা সালফারের সাথে যুক্ত আছে বুঝা যায়, বাট সালফারের সাথে যুক্ত না। যখন আমি গাঠনিক সংকেতটা লিখবো, এই দেখো হাইড্রোজেনটা কার সাথে যুক্ত আছে, হাইড্রোজেন কার সাথে যুক্ত আছে, অক্সিজেনের সাথে যুক্ত আছে। তাহলে গাঠনিক সংকেতের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে বুঝবো কার সাথে কে যুক্ত আছে, কার সাথে কার সম্পর্ক। আর আণবিক সংকেতের মাধ্যমে আমরা বুঝবো শুধু কে কে আছে, কোন কোন মৌল নিয়ে গঠিত। তো বন্ধুরা আমরা আরেকটা উদাহরণ দেবো, মনে করো তোমরা সামনে পাবে এইরকম উদাহরণ, C2H6O, এই একটা অনুসংকেত, কি নাম আমি জানি না। এখন এইটাকে যখন আমরা এইভাবে সাজাইছি, দেখো দিন কার্বন কয়টা, একটা দুইটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন 3 6টা, এটার নাম ইথার, ডাইমিথাইল ইথার। আবার এটাকে আমরা যখন এইভাবে সাজাইছি, তখন এটা হয়েছে অ্যালকোহল। দেখো এইটা হয়েছে ইথার আর এটা হয়েছে অ্যালকোহল। দেখছো গাঠনিক সংকেতের জন্য তাদের নাম আলাদা হয়ে গেছে, বাট তাদের আণবিক সংকেত কিন্তু এক, C2H6O। তাহলে বুঝতে পারছো গাঠনিক সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে তফাৎটা কোথায়। তো বন্ধুরা আমরা আজকের গাঠনিক সংকেত ও আণবিক সংকেতের ভিতরে সম্পর্ক দেখলাম, পার্থক্য দেখলাম, আমরা অণুর সংকেত কিভাবে, রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেটা দেখলাম, রাসায়নিক সংকেতের সংজ্ঞা দেখলাম, এবং রাসায়নিক সংকেত কয় প্রকার দেখলাম, মৌলের রাসায়নিক সংকেত, যৌগের রাসায়নিক সংকেত, মৌলের রাসায়নিক সংকেত লেখার একটা নিয়ম দেখলাম, যৌগের রাসায়নিক সংকেত লেখার একাধিক নিয়ম দেখলাম। তো বন্ধুরা বাসায় আমরা এটাকে আরেকটু ভালো করে পাঠ্য বই পড়বো এবং দেখবো। আর তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, আমার শুধু একটি বাড়ির কাজ থাকবে। কি বাড়ির কাজ থাকবে কি? হ্যাঁ, আণবিক সংকেত ও গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করবো, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে রাসায়নিক বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক ও 2 এর নিয়ম, আর আমি আলোচনা করবো নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। আমি আশা করি বাসায় বই থেকে পড়ে আসবে 90 এবং 91 পৃষ্ঠায় 5.6 এবং 5.7 এই দুইটা অনুচ্ছেদ তোমরা বাসা থেকে পড়ে আসবে। যদি তোমরা এই দুইটা অনুচ্ছেদ বাসা থেকে পড়ে আসো তাহলে আমাদের আলোচনাটা সহজ হয়ে যাবে এবং তোমাদের বুঝতেও সহজ হবে। তো বাসায় এই দুইটা ক্লোজ তোমরা পড়ে আসবে। আর আমার রসায়ন ক্লাস আজকের মতো এখানেই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।